প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। টুলুর নির্দেশে সিউড়ির খামার বাড়ি থেকে নথি সরানোর চেষ্টা, গাড়ি আটকালেন স্থানীয়রা, বস্তা বস্তা ফাইল উদ্ধার পুলিশের। শুধু 3 জন নন, অনেকেই এনসিপিআই থেকে তৃণমূলের ঘর ভাবছে, জল্পনা বাড়ালেন সৌগত। সিঙ্গুর দুর্গাপুরে হতে পারে কেমিক্যাল পার্ক, শুভেন্দুকে চিঠি দিয়ে শিল্প ফেরানোর আর্জি শ্রমিকের। ডিম থেরাপি, চুলের মুঠি ধরে মারধর, জলপাইগুড়িতে থানায় হাজিরা দিতে গিয়ে আক্রান্ত পলাতক তৃণমূল নেতার মেয়ে। হিসেব মেলাতে না পারলে স্বনির্ভর গোষ্ঠীর ঋণ বাতিল, দুঃসংবাদ শোনালেন দিলীপ। সেবাশ্রয় শিবিরে কোটি টাকার সরকারি ওষুধ ব্যবহারের অভিযোগ, প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য। 3 থানার মামলায় স্বস্তি অভিষেকের, পুলিশ এখনই কড়া পদক্ষেপ করতে পারবে না, নির্দেশ হাইকোর্টের। এসি ঘর থেকে টেনে হিঁচড়ে বের করব, রাজ্যসভায় শাহকে হুমকি, খার্গের তুঙ্গে বিতর্ক। আমফানে লাখ লাখ টাকা চুরি শওকত জাহাঙ্গীরের, বিস্ফোরক অভিযোগে তদন্ত চেয়ে মৎস্যমন্ত্রীকে চিঠি কান্তির। 15 কেজিতেই শেষ নয়, আরও গয়না মিলতে পারে, টুলু মণ্ডলের বাড়িতে সোনা মাপার মেশিন নিয়ে পৌঁছালো পুলিশ। নবান্নের পর এবার বিকাশ ভবন, নাম ফলক সাজছে গেরুয়ায়, রং বদলে তোড়জোড় শিক্ষা দফতরেও। ছাত্রদের রক্ত ঝরার দায় নিয়ে ইস্তফা দিন শাহ, রাহুলের সুরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি ককরোচ প্রধানের। হুমায়ুনের চেক বাউন্সের হ্যাটট্রিক, মোহামেডানের 1.5 কোটি টাকার চেক ফেল করতেই সমর্থকদের তুমুল বিক্ষোভ। গভীর রাতে বারুইপুরের ঘটনার পুনর্নির্মাণ নিয়ে প্রশ্ন, এনকাউন্টার কাণ্ডের রিপোর্ট তলব হাইকোর্টের। রাম মন্দিরের টাকা চুরির ঘটনা আগেই জানত ট্রাস্ট, ধামাচাপা দেওয়ার চেষ্টাও হয়, চম্পট রায়ের চিঠিতে বিতর্ক। 20 গদ্দার পোস্টার ঝুলিয়ে সংসদ চত্বরে কল্যাণ দেখতে এসে মমতা কংগ্রেস প্রসঙ্গ ঝালিয়ে নিলেন প্রিয়াঙ্কা। আর সরকারি দফতরে ঘোরার দরকার নেই, মোবাইলে নিজেই করুন আবাস যোজনা সেলফ সার্ভে, জানুন সহজ নিয়ম। ইরানে আবার হামলা শুরু আমেরিকার, সেনা ঘাঁটি নিশানা করে পরপর বোমা, বন্ধু দেশে প্রথমবার আঘাতের বদলা। আসামের বন্যায় মৃত্যু বেড়ে 78, জল নামলেও পরিস্থিতি ভয়াবহ, গৃহহীন 16,000-এরও বেশি, ভারী বৃষ্টির সতর্কতা আগামী 3 দিন। লক্ষ্মী পুজোর রাতে খুন বাড়ির লক্ষ্মী, ঘরে ফেরার পথে রহস্য মৃত্যু ছেলের, শুভেন্দুর দরবারে বিচার চেয়ে সন্তান হারানো 2 মা। লোকসভাতেও পাশ হলো বন্দে মাতরম বিল, বিরোধীদের তুমুল বিক্ষোভের মধ্যেই বিল পাস। তৃণমূলের প্রতীক বিতর্কে দ্রুত নিষ্পত্তি চাইলেন মমতা, নির্বাচন কমিশনকে চিঠি দিলেন নেত্রী। নাবালিকাকে অপহরণ খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকিৎসক নার্সরা। আরজিকর কাণ্ডে তদন্ত দল বদলে দিল সিবিআই, সরানো হলো সীমা পাহুজাকে, ফের খতিয়ে দেখা হবে 1000 পাতার নথি। প্রথম শ্রেণী থেকে পাল্টে যাবে সব, চালু হতে চলেছে নতুন সিলেবাস, বিরাট ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীর। সপ্তাহে একদিন মিড ডে মিলে পাতে পড়বে চিকেন বিরিয়ানি, বড় ভাবনায় রাজ্য সরকার। প্রতিবাদ করলে চাকরি যাবে, পঞ্চায়েত অফিসে যৌন হেনস্থার ঘটনায় গ্রেফতার অ্যাসিস্ট্যান্ট। সরকার বদলাতে চম্পট, বিদেশ থেকেই ফোনে ব্যবসা নিয়ন্ত্রণ, বেআই বারিক বিশ্বাসের হাত ধরে কি সোনা পাচার যোগ টুলুর। তৃণমূল অনুমতি দেয়নি, পালাবদল হতেই বাস্তবায়ন, কলকাতাতেই খুলল এনআইএ থানা, ক্যাবিনেটের সিদ্ধান্তের 7 দিন পরেই কার্যকর। মানহানির মামলা করব, টুলুর সঙ্গে নাম জড়ানোর রেগে আগুন অনুব্রত। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বাংলা, কাজাখস্তানের হাত ধরে খুলছে রাজ্যের অর্থনীতির নতুন দরজা। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের খবর তা কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন। আসছি বিস্তারিত খবরে। সিউড়ির নহদরি এলাকায় একটি বোলেরো গাড়ি আটক করে পুলিশ,
গাড়ির ভেতরে ছিল বেশ কয়েকটি বস্তা। সেই বস্তার মুখ খুলতেই বেরিয়ে আসে একের পর এক ফাইল। এবার বীরভূমের সিউড়ির নহদরি এলাকা থেকে নথি ভর্তি ওই গাড়ি ঘিরেই শুরু হয়েছে নতুন চাঞ্চল্য। অভিযোগ, আত্মীয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের পরই ব্যবসার গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। যে এলাকা থেকে গাড়িটি আটক করা হয়েছে সেখানেই তার একটি খামার বাড়ি রয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ওই খামার বাড়ি থেকেই গাড়িটি বের হতে দেখে তাদের সন্দেহ হয়। এরপর গাড়িটি আটকে পুলিশে খবর দেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে উদ্ধার হওয়া ফাইলগুলিতে টুলু মণ্ডলের পাথর ব্যবসার বিভিন্ন নথি, ট্রাকের কাগজ, চালান, হিসাবপত্র এবং লেনদেন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। স্থানীয় বাসিন্দা অর্ণব ঘোষ জানান, সন্দেহজনক গাড়ির খবর পেয়েই তারা গিয়ে সেটি আটকান। পরে পুলিশ এসে গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ নথিপত্র উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে খামার বাড়ি থেকে গাড়িটি বের হয়েছিল বলে অভিযোগ, সেখানে দীর্ঘদিন ধরে কাজ করেন সুজিত বর্মন। তিনি জানিয়েছেন, গাড়িতে ফাইল ভর্তি বস্তাগুলি তিনি তুলে দিয়েছিলেন। চালকের নির্দেশেই তিনি সেই কাজ করেন। টুলু মণ্ডলকে মাঝে মধ্যেই ওই খামার বাড়িতে আসতে দেখেছেন বলেও দাবি করেছেন তিনি। এদিকে টুলুর ম্যানেজার পার্থসারথী ঠাকুর স্বীকার করেছেন, মালিকের নির্দেশেই তিনি নথিগুলি সরিয়ে নিয়ে যাচ্ছিলেন। তার দাবি, সকালে টুলু ফোন করে অফিসের সমস্ত কাগজ গাড়িতে তুলে রাখতে বলেন, তবে কোথায় নিয়ে যেতে হবে সেই নির্দেশ তখনও পাননি। তার কথায় ওই ফাইলগুলিতে ট্রাকের কাগজ, চালান, খাতা এবং পাথর বিক্রির বিভিন্ন নথি ছিল। অন্যদিকে সিউড়ি আদালতের সরকারি আইনজীবী জানিয়েছেন, টুলু মণ্ডল ইতিমধ্যেই দেশের বাইরে পালিয়েছেন। তদন্তকারীদের অনুমান, বিদেশে বসেই তিনি নথি সরানোর নির্দেশ দিয়েছিলেন। উল্লেখ্য, বুধবার বীরভূমের মোহাম্মদবাজারে টুলু তুতো ভগ্নিপতি মিনার মণ্ডলের বাড়ি থেকে 28 কোটি টাকা নগদ এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। সেই ঘটনার তদন্তেই টুলুর নাম সামনে আসে। বৃহস্পতিবার মিনার মণ্ডলকে গ্রেফতার করে সিউড়ি আদালতে তোলা হলে তাকে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে টুলু মণ্ডলের খোঁজে জোর কদমে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। তৃণমূল ত্যাগী 3 সংখ্যালঘু সাংসদকে ঘিরে জল্পনা বাড়ছে। এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদের মধ্যে নাম ছিল তাদেরও, কিন্তু রাজনৈতিক মহলে জোর জল্পনা, 3 মুসলিম সাংসদের তৃণমূলে ফেরার পথ কি আবার প্রশস্ত হচ্ছে? সম্প্রতি এনডিএ বৈঠকে উপস্থিত ছিলেন না সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান। তারপর থেকেই তাদের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এবার সেই জল্পনাকেই আরও উস্কে দিলেন বর্ষীয়ান সাংসদ তথা রাজনীতিবিদ সৌগত রায়। সৌগত রায় স্পষ্ট জানিয়েছেন, বেশ কয়েকজন সাংসদ তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই তালিকায় 3 সংখ্যালঘু সাংসদও রয়েছেন। খুব শীঘ্রই সমীকরণ বদলাতে পারে বলে দাবি করেছেন সৌগত। সাংসদ বলেন, সকলের সঙ্গেই যোগাযোগ ছিল, এখনও রয়েছে। এই যে তৃণমূলের প্রতি ক্ষোভ ছিল, দল ছেড়ে ছিল, ঠিক আছে, তারপর তৃণমূল থেকে এনসিপিআই হলো, তারপর এনডিএ হলো, এটা অনেকেরই ভালো লাগছে না। এর মধ্যে মুসলিম সাংসদরা রয়েছেন, এছাড়া অন্য সাংসদও আছেন। মোট সংখ্যা বলতে চাই না, ওরা কি পদক্ষেপ করবে চূড়ান্ত করেননি। আমাদের সঙ্গে আলোচনা চলছে, তবে আমরা আশাবাদী খুব শীঘ্রই কোনো সিদ্ধান্ত নিতে পারেন তারা। সৌগত রায়ের আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টা জানেন। তারা দলে ফিরলে দলত্যাগ বিরোধী আইনে তাদের সদস্যপদ প্রত্যাহারের আবেদন তুলে নেওয়া হবে বলে জানালেন সৌগত। তার এই মন্তব্যের পরই 3 সাংসদের কালীঘাটের তৃণমূলের ঘর ওয়াপসি নিয়ে জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, বাদল অধিবেশন উপলক্ষে দিল্লিতেই রয়েছেন 3 মুসলিম সাংসদ, কিন্তু তারপরেও এনডিএ বৈঠকে উপস্থিত ছিলেন না তারা। রাজনৈতিক মহলে জল্পনা, বিজেপির এনসিপিআইতে মিশে যাওয়ার ইঙ্গিত মিলতেই আবুর তাহের, খলিলুর রহমানদের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের ভব্য রসায়ন প্রকল্পের আওতায় রাজ্যে একটি কেমিক্যাল পার্ক গড়ে তোলার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এই পার্ক তৈরির জন্য বেশ কয়েকটি জায়গারও প্রস্তাব দেন তিনি। তার মধ্যে রয়েছে সিঙ্গুর, এছাড়াও হলদিয়া, রঘুনাথপুর ও দুর্গাপুরেও এই কেমিক্যাল পার্ক তৈরি করা যেতে পারে বলে চিঠিতে উল্লেখ করেন শ্রমিক জানিয়েছেন, বাংলায় এই কেমিক্যাল পার্ক তৈরি হলে বড় আকারের বিনিয়োগ, কর্মসংস্থান ও শিল্পের প্রসার হবে। এর জন্য কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। এই কেমিক্যাল হাব তৈরির জন্য প্রয়োজনীয় স্থান নির্বাচন করতে সরকারকে আর্জি জানিয়েছেন শ্রমিক। তিনি নিজেও কয়েকটি জায়গার প্রস্তাব দেন, কিন্তু তাছাড়াও রাজ্যের নজরে যদি কোনো উপযুক্ত স্থান থাকে তাও বিবেচনা করার অনুরোধ জানান তিনি। উল্লেখ্য, দেশে রাসায়নিক শিল্পের পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে 24শে জুলাই ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনার রসায়ন প্রকল্পে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায়
৩,০৩০ কোটি টাকা ব্যয়ে দেশে ৩টি স্থানে ৩টি আধুনিক এবং ডেডিকেটেড কেমিক্যাল পার্ক গড়ে তোলা হবে। প্রত্যেকটি কেমিক্যাল পার্কের জন্য ১,০০০ কোটি টাকা পর্যন্ত দেবে কেন্দ্র। অন্যদিকে রাজ্যকে ৫০০ কোটি টাকা দিতে হবে। এই কেমিক্যাল পার্কের জন্য ২,০০০ একর জমির প্রয়োজন রয়েছে। এই জমির ব্যবস্থা করতে হবে রাজ্যকে। কেন্দ্রের প্রস্তাবিত ৩টি কেমিক্যাল পার্কের মধ্যে একটি বাংলায় গড়ে তোলার আর্জি জানিয়েই শুভেন্দুকে চিঠি লিখলেন শ্রমিক ভট্টাচার্য। কেন্দ্রের এই প্রকল্পের আওতায় রাজ্যে কেমিক্যাল পার্ক তৈরি হলে কেন্দ্র ও রাজ্য মিলিয়ে অন্তত ১,৫০০ কোটি টাকার পরিকাঠামো গড়ে উঠবে। কেমিক্যাল নির্মাণ, লজিস্টিক ও ক্ষুদ্র মাঝারি শিল্পে কর্মসংস্থা বাড়বে। বস্ত্র, ওষুধ, ইলেকট্রনিক্স, কৃষি, অটোমোবাইল ক্ষেত্র লাভবান হবে। এছাড়াও আধুনিক বজ্র ব্যবস্থাপনা ও কমন ইনফ্লুয়েন্স ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির সুযোগ পাওয়া যাবে। এর জন্য আন্তঃবিভাগীয় টাস্কফোর্স তৈরি করে রাজ্যের কেমিক্যাল হাবের জন্য আবেদন প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন শ্রমিক। শুভেন্দুকে লেখা চিঠিতে তার আর্জি, এই হাবের জন্য ২,০০০ একর জমির নথি আগে থেকে গুছিয়ে রাখতে হবে। কেমিক্যাল পার্কের জন্য আগামী বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করতে হবে। এর পাশাপাশি কেন্দ্রীয় রাসায়নিক ও পেট্রো রাসায়নিক মন্ত্রকের সঙ্গে রাজ্যকে সমন্বয়ে রেখে চলতে হবে। চিঠিটি রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায় ও শিল্প সচিবের কাছেও পাঠিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার কোতোয়ালি থানায় হাজিরা দিতে এসে চরম বিক্ষোভের মুখে পড়লেন পলাতক তৃণমূল নেতা তথা গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজিত প্রার্থী কৃষ্ণ দাসের মেয়ে প্রণয়িতা দাস। তার গাড়ি ঘিরে চোর স্লোগান তোলে বিজেপির মহিলা মোর্চা ও স্থানীয় মহিলারা। ছোড়া হয় ডিম। প্রণয়িতাকে পুলিশ বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মহিলারা তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে চুল টেনে ব্যাপক মারধর করে বলেও অভিযোগ উঠেছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রেজাল্টের পরের দিনই জলপাইগুড়ি সদর কেন্দ্রে পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস এবং তার মেয়ে প্রণয়িতা দাস দলবল নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালান বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৬ জন বিজেপি কর্মীকে গুরুতর আহত করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই বাবা মেয়ে কোনো খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন প্রণয়িতা দাস। আদালত তাকে নির্দেশ দেয় বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে কোতোয়ালি থানায় হাজির হয়ে তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। সেই নির্দেশ মানতে এদিন সকালে থানায় যাচ্ছিলেন তিনি, কিন্তু তিনি পৌঁছানো মাত্রই কোতোয়ালি থানা মোড় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকাতে সাধারণ মানুষ ও বিরোধী কর্মীদের উপর ব্যাপক অত্যাচার চালাতেন কৃষ্ণ দাস ও তার মেয়ে। তাদের কঠোর শাস্তির দাবিতে সরব হন মহিলারা। চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পুলিশ কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তৃণমূল নেত্রীকে উদ্ধার করার চেষ্টা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পুরো জলপাইগুড়ি শহর। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও আর্থিকভাবে শক্তিশালী করতে বড় উদ্যোগের কথা ঘোষণা করল রাজ্য সরকার। তবে ঋণ দেওয়ার পাশাপাশি গোষ্ঠীগুলির কাজ ও আর্থিক লেনদেনের কড়া অডিটও করা হবে বলে জানিয়ে দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, রাজ্যে প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীকে সর্বোচ্চ ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে সেই সুবিধা পেতে হলে গোষ্ঠীর কাজের স্বচ্ছতা এবং আর্থিক হিসাবে যথাযথ প্রমাণ দিতে হবে। অডিটে কোনো অসঙ্গতি ধরা পড়লে সংশ্লিষ্ট গোষ্ঠীর ঋণ বাতিল করা হবে বলেও স্পষ্ট জানান তিনি। মন্ত্রী জানান, বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ১২,৫০,০০০ গোষ্ঠী সক্রিয় রয়েছে। চলতি বছরের মধ্যেই আরও ১ লক্ষ নতুন গোষ্ঠী গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার। এই সমস্ত গোষ্ঠীর জন্য ব্যাংকের মাধ্যমে প্রায় ৪০,০০০ কোটি টাকার ঋণের ব্যবস্থা করা হবে। দিলীপ ঘোষের দাবি, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই সরকারের মূল উদ্দেশ্য। তিনি বলেন, যারা বছরে ১ লক্ষ টাকার বেশি ব্যবসা করবেন তাদের লাখপতি দিদি হিসেবে গড়ে তোলা হবে। আগামী দিনে রাজ্যে ৩ লক্ষ লাখপতি দিদি তৈরির লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করে দেন, সরকারি অর্থের ব্যবহার নিয়ে কোনো রকম শিথিলতা বরদাস্ত করা হবে না। প্রতিটি গোষ্ঠীর ১ বছরের কাজ এবং অর্থের ব্যবহার খতিয়ে দেখা হবে। অডিটে অনিয়ম বা হিসাবের গরমিল ধরা পড়লে পরবর্তী ঋণ অনুমোদন করা হবে না। এদিন আগের সরকারের সমালোচনাও করেন পঞ্চায়েত মন্ত্রী। তার অভিযোগ, পূর্ববর্তী প্রশাসনের আমলে স্বনির্ভর গোষ্ঠী এবং পঞ্চায়েতের আর্থিক ব্যবস্থাপনায় পর্যাপ্ত নজরদারি ছিল না।
এমনকি পঞ্চায়েত স্তরে কর সংগ্রহের ক্ষেত্রেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। বর্তমান সরকার সেই ব্যবস্থায় স্বচ্ছতা এনেছে বলেই রাজস্ব আদায় বেড়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি জানান, আগামী 1 আগস্ট উত্তর 24 পরগনার সমস্ত পঞ্চায়েতকে নিয়ে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং প্রশাসনিক কাজের অগ্রগতি খতিয়ে দেখা হবে। সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের সরকারি ওষুধ ব্যবহারের অভিযোগ ঘিরে রাজ্যের প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দক্ষিণ 24 পরগনা জেলার জন্য বরাদ্দ কোটি কোটি টাকার সরকারি ওষুধ সেবাশ্রয় কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। অথচ সংশ্লিষ্ট কর্মসূচিটি সরকারি নয় বলেই দাবি প্রশাসনিক সূত্রে। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানতে পেরেছেন, সরকারি অনুমোদন ছাড়াই কিভাবে সরকারি ওষুধ ব্যবহার করা হলো তা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই কত টাকার ওষুধ ব্যবহৃত হয়েছে তার হিসেব খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে প্রশাসনের শীর্ষ মহল। পাশাপাশি জেলা প্রশাসনের কোন আধিকারিকের অনুমতিতে ওই ওষুধ ব্যবহার করা হয়েছে তাও চিহ্নিত করা হয়েছে বলে সূত্রের খবর। দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে। এদিকে এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। ডায়মন্ড হারবারের করোনাকালীন কোভিড পরীক্ষা সংক্রান্ত একটি কর্মসূচি নিয়েও অভিযোগ দায়ের হয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাস দাবি করেছেন, 2022 সালের জানুয়ারিতে আয়োজিত মেগা কোভিড-19 টেস্টিং ড্রাইভে আর্থিক ও প্রশাসনিক অনিয়ম হয়েছে এবং সেই কর্মসূচি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল। এই অভিযোগে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগের সরকারি সম্পত্তির ব্যবহার, কেনাকাটার প্রক্রিয়া এবং আর্থিক লেনদেনে অনিয়মের অভিযোগ তুলে এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগেও ডায়মন্ড হারবারের সেবাশ্রয়ের স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসে। সেই ঘটনাকে ইতিমধ্যেই এফআইআর হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরে পৃথক তদন্ত শুরু করেছে। নতুন অভিযোগ সামনে আসায় গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যে পালাবদলের পর একের পর এক মামলা রুজু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সম্প্রতি বিভিন্ন থানায় নতুন করে আরও 8টি এফআইআর দায়ের হয়। সেই সমস্ত মামলায় একত্রে সুরক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই আবেদনের শুনানিতে বৃহস্পতিবার বড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, অভিষেকের বিরুদ্ধে ভবানীপুর, শিলিগুড়ি এবং বিষ্ণুপুর থানায় যে মামলাগুলি রয়েছে সেগুলিতে তার বিরুদ্ধে পুলিশ এখনই কোনো কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। এর আগে গত বৃহস্পতিবার মামলাটির শুনানিতে অভিষেকের তরফে একযোগে সমস্ত এফআইআরে রক্ষা কবচ দাবি করা হলে তা মৌখিকভাবে খারিজ করেছিলেন বিচারপতি। আদালত পর্যবেক্ষণে জানিয়েছিল, বিভিন্ন পৃথক অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া সমস্ত মামলা একসঙ্গে যুক্ত করে সার্বিকভাবে রক্ষা কবচ দেওয়া সম্ভব নয়। অভিষেকের আইনজীবী কপিল সিব্বল আদালতে সওয়াল করে গত বৃহস্পতিবার জানান, ভবানীপুর, শিলিগুড়ি, নাকাশিপাড়া, বিষ্ণুপুর সহ রাজ্যের একাধিক থানায় তার মক্কেলের বিরুদ্ধে স্রেফ রাজনৈতিক প্রতিহিংসাবশত মামলা করা হচ্ছে। সিব্বল যুক্তি দেন, ইতিপূর্বে একইভাবে একের পর এক এফআইআর দায়েরের ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আদালত রক্ষা কবচ দিয়েছিল। এমনকি আদালতের অনুমতি ছাড়া নতুন মামলা দায়েরের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আইনজীবী সিব্বলের এই সওয়ালের প্রেক্ষিতে রাজ্য সরকারের আইনজীবী পাল্টা যুক্তি দিয়ে বলেন, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে দেওয়ার নির্দেশটি ছিল নেহাতি একটি অন্তর্বর্তী ব্যবস্থা। সিব্বল যখন শুভেন্দুর প্রসঙ্গ টেনে সুরক্ষা কবচের পক্ষে সওয়াল করেন, তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, শুভেন্দুর অধিকারীর উদাহরণ দেবেন না। সব পক্ষের বক্তব্য না শুনে আদালত কোনো চূড়ান্ত নির্দেশ দেবে না। তবে সার্বিক রক্ষা কবচ দেওয়ার আবেদন খারিজ হলেও বৃহস্পতিবারের শুনানিতে নির্দিষ্ট কয়েকটি থানায় মামলার ক্ষেত্রে অভিষেকের সুরক্ষায় সিলমোহর দিল একক বেঞ্চ। বিচারপতি জানিয়ে দেন, ভবানীপুর, শিলিগুড়ি ও বিষ্ণুপুরের মামলাগুলিতে পুলিশ কড়া পদক্ষেপ করতে পারবে না। প্রশ্ন ফাঁস সংক্রান্ত কেন্দ্রের আনা নয়া আইন নিয়ে রাজ্যসভাতেও ঘোর বিতর্ক। কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে মাত্রা ছাড়ালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে কংগ্রেসের সভাপতি বললেন, একদিন বিরোধীরা আপনাদের এসি ঘর থেকে বের করে এনে জনতার সামনে ফেলে দেবে। বিজেপি বলছে, রাজ্যসভার বিরোধী দলনেতার ওই মন্তব্য আসলে স্পষ্ট হিংসাত্মক হুমকি। পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট অর্থাৎ প্রিভেনশন অফ আনফেয়ার মেন্সের প্রশ্ন ফাঁস বিরোধী আইন নিয়ে সংসদে আলোচনার শুরু থেকেই একের পর এক বিতর্ক চলছে।
লোকসভায় প্রহ্লাদ যোশীকে নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বড়োরার মন্তব্য, রাহুল গান্ধীর ইডিয়ট অন্ধভক্ত মন্তব্য দুই নিয়েই প্রবল হট্টগোল হয়েছে। দুই গান্ধীকেই ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিজেপি। এবার রাজ্যসভাতেও সেই বিতর্কের পুনরাবৃত্তি। রাজ্যসভায় বিতর্কের কেন্দ্রে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ওই বিল নিয়ে বলতে গিয়ে দাবি করেন, নতুন করে এই আইন এনে লাভের লাভ কিছু হবে, কিছুই বদলায়নি, শুধু সংখ্যাগুলি বদলে গিয়েছে, শুধু একটি শাস্তি আর জরিমানা বেড়েছে। খার্গের প্রশ্ন, এই বিল এনে কি হবে? এটা মনুস্মৃতি থেকে অনুপ্রাণিত মনুনীতি। মনুস্মৃতি শুধুই বর্ণবাদে উস্কানি দেয়। শিক্ষা ব্যবস্থা চালাচ্ছে আরএসএস। পড়ুয়াদের চাপের যাতে ক্ষমতা হারাতে না হয় সেজন্যই জমি ছেড়েছে সরকার। পড়ুয়াদের সমস্যা স্থায়ী সমাধান করাটা সরকারের উদ্দেশ্যই নয়, তাড়াহুড়ো করে একটা বিল এনেছে। কেন 2024 সালে প্রশ্নফাঁসের পর সেই প্রশ্নফাঁস আটকানোর চেষ্টা করা হলো না? সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে কংগ্রেস সভাপতি বলে দেন, একদিন বিরোধীরা আপনাদের এসি রুম থেকে বের করে এনে জনতার সামনে ফেলে দেবে। তা সাফ কথা। অমিত শাহকে জবাব দিতে হবে কেন পড়ুয়াদের উপর এত নির্যাতন করা হলো। খাড়গে এই জোড়া মন্তব্যে প্রবল ক্ষুব্ধ বিজেপি। গেরুয়া সাংসদরা সঙ্গে সঙ্গে বলেন, এটা সরাসরি হিংসার হুমকি, খাড়গেকে ক্ষমা চাইতে হবে। তার মনুস্মৃতি মন্তব্য নিয়েও পাল্টা এসেছে বিরোধী শিবির থেকে। জেপি নাড্ডা, সুধাংশু ত্রিবেদীরা বলেছেন, খাড়গেজি নকল মনুস্মৃতি পড়ে ভুল বোঝাচ্ছেন, যা বলছেন সেটা সপক্ষে প্রমাণ দিন। নাড্ডা বলে দেন, আবেগের আতিশয্যে অসংসদীয় কথা বলছেন কংগ্রেস সভাপতি, তাকে ক্ষমা চাইতে হবে। সালটা 2020-র 20 মে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আমফান কার্যত ধ্বংস করে দিয়েছিল সুন্দরবনের উপকূলবর্তী এলাকা। সেই ঘূর্ণিঝড়ে একদিকে যেমন ঘরবাড়ি ভেঙে গিয়েছিল, তেমনি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। পরবর্তীতে আমফানে দেওয়া কেন্দ্রীয় ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল তৎকালীন রাজ্য সরকার তৃণমূলের বিরুদ্ধে। ইতিমধ্যেই আমফানের ক্যাগ রিপোর্ট পেশ করেছে বর্তমান রাজ্য সরকার। রিপোর্ট বলছে, ত্রাণ ও নদী বাঁধ পুনর্নির্মাণের জন্য প্রায় 32,000 কোটি টাকা বাড়িয়ে দেখিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। এরই মধ্যে আবার বোমা ফাটালেন সিপিএম নেতা তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। আমফানের সময় তৃণমূল সরকারের বিরুদ্ধে টাকা নয়ছয় এবং বড়সড় দুর্নীতির অভিযোগ তুলে রীতিমতো বিজেপির পরিচালিত রাজ্য সরকারের মৎস্যমন্ত্রীর কাছে চিঠি পাঠালেন তিনি। উপযুক্ত তদন্তের দাবি করেছেন। অভিযোগ, সুন্দরবন এলাকায় মৎস্যজীবীদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। তাছাড়াও এই জেলার বারুইপুর, সোনারপুর সহ যে সমস্ত এলাকায় নদী বা উপকূলবর্তী এলাকা নয়, সেখানেও ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে বলে কান্তির দাবি। শুধুমাত্র বারুইপুর ব্লকে যেখানে মাত্র কয়েকটি খাল আছে, সেখানেও 250 জন উপভোক্তাকে 3,40,000 টাকা বরাদ্দ করা হয়েছিল। অপরদিকে ফলতায় 10,000 ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীর টাকা দেওয়া হয়। একই অবস্থা ক্যানিং পূর্বেও, যাদের প্রয়োজন নেই তাদেরও টাকা দেওয়া হচ্ছে। কান্তি বলেন, আমফানে দুর্নীতি, মৎস্যজীবীদের নামে নৌকা কেনার জন্য 13 কোটি টাকা খরচ হয়েছে। বারুইপুরে নৌকো নেই। ক্যানিং 2 নৌকা চলে বলে 80 লক্ষ সওকাত ঝেড়েছে। ফলতায় 10,000 নৌকা চলে বলে জাহাঙ্গীর টাকা মেরেছে। এক্ষেত্রে গুন্ডা দমন আইন প্রয়োগ করে দেখান। বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার বিজেপি নেতা দিলীপ হালদার বলেন, আরও একটা দুর্নীতির অধ্যায় অবশ্যই মুক্ত হতে চলেছে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।